এ কি কাণ্ড! ইরানকে তো দমাতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। আদৌ কি পরমাণু অস্ত্র ভান্ডার যেগুলো বলা হচ্ছে সেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে? ইরানকে কিন্তু দমানো যায়নি, কারণ ইরান এখনো হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। যুদ্ধের ময়দানের উত্তাপ না কমতেই ইরানের সাথে বৈঠকে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ 2 দিন আগে তারই নির্দেশে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। ইরান কি বসবে ট্রাম্পের সাথে বৈঠকে? ইসরায়েলের ম্যাক্সিমাম তাদের অস্ত্র শেষ হয়ে গিয়েছিল। ইসরায়েল ইরানকে ঠেকানোর জন্য বা ইরানের সাথে পাল্লা দেওয়ার জন্য তাদের হাতে আর কয়েকদিন অস্ত্র ব্যবহার করার পরে তারা জিরো হয়ে যাবে। তাই ইসরায়েল হাতে পায়ে ধরেছে ডোনাল্ড ট্রাম্পের, নেতানিয়াহু হাতে পায়ে ধরেছে ডোনাল্ড ট্রাম্পের যে কোনো উপায়ে যেন যুদ্ধটা বন্ধ করা হয়। আর সেই কারণে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বাঁচানোর জন্য কাতারের আমিরকে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইরানের সাথে কথা বলে যেন এই যুদ্ধটা ইরান বন্ধ করে। ইন্টারেস্টিং ব্যাপার, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত প্রত্যেকটা দেশের জনগণ খুশি ইরান এই ধোঁয়াটা দখল দেওয়ার কারণে। তাদের জনগণ 90% না 98% খুশি, কিন্তু রাজা বাদশারা তাদের স্বার্থের জন্য চুপচাপ আছে। জনগণ খুশি, এবং ইরান যে কাতারে আক্রমণ করছে কাতারবাসী খুশি। একটা বহুল প্রচলিত কথা আছে, যে ডর গিয়া ও মার গিয়া। বাট ইরানকে দেখে আমার মনে হয় না যে ইরান কোনো অংশে আসলে ভয় পাচ্ছে। ইসরায়েলের শুধু তেল আবিব না, ইসরায়েলের যতগুলো শহর ছিল উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোনো শহর কিন্তু বাদ পড়েনি। ইরান ভয়াবহভাবে হামলা করেছে এবং এটা ছাড়া তাদের কোনো বিকল্প ছিল না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইরানকে দমানো যায়নি, ক্ষয়ক্ষতি হয়েছে ইরান স্বীকার করছে, কিন্তু ইরান পাল্টা পরমাণু কর্মসূচি চালু করতে চলেছে। ইরান পাল্টা পরমাণু কর্মসূচি চালু করতে চলেছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি যা আছে হয়েছে তা খতিয়ে দেখে আবার তারা পরমাণু কর্মসূচি চালু করবে, এমনটা ঘোষণা করে দেওয়া হয়েছে। কে ঘোষণা করেছেন? ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী। তিনি দাবি করেছেন যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছি, যে এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। বলেননি অবশ্য যে পরমাণু কেন্দ্রগুলিতে পরমাণু সম্ভার যে তার ক্ষতি হয়েছে। তিনি বলেছেন, আবার বলি, যে এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকাগুলি খতিয়ে দেখা হচ্ছে। অনেকেই বলছেন যে এই যে 200 ফুট মাটির নিচে যে পরমাণু অস্ত্র ভান্ডার, সেই পরমাণু অস্ত্র ভান্ডার নাকি অনেক আগেই সরিয়ে নিয়েছিল ইরান, তাই কিচ্ছু করতে পারেনি আমেরিকা ইরানের। তবুও যুদ্ধবিরতি করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ওদের পরমাণু নিরস্ত্রীকরণ করতে পেরেছে ইরানকে, কিন্তু তবুও যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছেন কাতারে হামলার পরেও। ইরান কাতারে আমেরিকার সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে, 3-3টে ঘাঁটিতে 6-6টা মিসাইল হামলা। তারপরেও অনেকে ভেবেছিলেন আমেরিকা আবার ফোঁস করে উঠবে, আমেরিকা পর ইরানে একেবারে ভয়ঙ্কর রকমের ধ্বংসস্তূপ করে দেবে। কিন্তু অবাক, হঠাৎ চুপচাপ আমাদের সময় গভীর রাতে এক্স স্যান্ডেলে পোস্ট, সমাজ মাধ্যমে পোস্ট, ডোনাল্ড ট্রাম্প যে ব্যবহার করেন যে সোশ্যাল মিডিয়া সেখানে পোস্ট করে যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এত হুঁশিয়ারির পরেও কি করে ইরান বলে যে আমাদের পরিকল্পনা হলো এই উৎপাদন বা পরিষেবায় কোনো বাধা এলে তা প্রতিহত করা? তার মানে কি ইরান বুঝে গেছে ইরানের উপরে যেভাবে হামলা চালিয়েছিল আমেরিকা, সেটাতে ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে বাধ্য করেছেন যুদ্ধবিরতি ঘোষণা করতে। ইসরায়েলও চায়নি যুদ্ধবিরতি ঘোষণা করতে, কারণ যেভাবে যখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন তারপরেও তো তেল আবিবে, বীরসেবাতে পর হামলা চালিয়েছে সাধারণ মানুষের সম্পত্তির ওপরে ইরান। এবার শুনুন ঘরের ভেতরেই কিরকম চাপ ছিল। বাইরে তো চীনের চাপ, রাশিয়ার চাপ, ঘরের ভেতরে কেমন চাপ? নিজের দল, কোন দল? তার দল তো রিপাবলিকান। সেই রিপাবলিকান দলের ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধে নাক গলানো, আমেরিকার নাক গলানো। আপত্তি আছে
পারমাণবিক ইস্যুতে ষষ্ঠ দফায় পরোক্ষ আলোচনা হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র বনাম ইরানের, কিন্তু দিনক্ষণ ঠিক করার গুঞ্জনের মধ্যেই ইরানে বিমান হামলা চালিয়ে বসে ইসরায়েল। ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশেই ইরানের বেসামরিক মানুষদের উপর আছড়ে পড়ে ইসরায়েলের সামরিক বিমানগুলো। যদিও নেতানিয়াহু সে সময় দাবি করেন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা চালিয়েছে ইসরায়েল। এক পর্যায়ে দুই পক্ষই পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়ে পড়ে। ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের সামনে কোণঠাসা হয়ে পড়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। পরিস্থিতি বেগতিক দেখে এই যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নির্দেশে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। ক্ষেপে ওঠে ইরানও। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ইরানিদের মাঝে। তারই প্রতিক্রিয়ায় কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। তবে তেহরানের ছোড়া মিসাইলগুলোকে প্রতিহত করে কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও ইরান, যার মাধ্যমে শেষ হয় 12 দিনের মিসাইল যুদ্ধ। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যুদ্ধে দুই পক্ষের ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ নিয়ে যখন ব্যস্ত ইরান এবং ইসরায়েল, সে সময়ই তেহরানের সাথে বৈঠকের বার্তা দিলেন ট্রাম্প। নেদারল্যান্ডের হেগ শহরে অনুষ্ঠিত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে আমরা ইরানের সাথে বৈঠক করব। তাদের যুদ্ধ হয়েছিল, তারা লড়াই করেছে, এখন তারা নিজেদের জগতে ফিরে যাচ্ছে। আমার চুক্তি আছে কি নেই তাতে আমার কিছু যায় আসে না, তবে আমরা হয়তো একটি চুক্তি সই করব। 25 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রম প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান চাইলেই এখন বোমা বানাতে পারবে না, তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে যাবে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণও করবে না। মার্কিন তথ্য মতে বা মার্কিন খবরপত্রগুলো বলছে 50-60 বছরের মানে এই দেশটি জন্মের পর এত বড় ক্ষতির মুখে কখনো পড়েনি, এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছে যে এত বড় ক্ষতির মুখে কখনো পড়েনি। বরং নেদারল্যান্ড হেগ শহরে ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প আরো বলেছিলেন ইরান তার সাহসিকতার সাথে লড়াই করে গেছে, এবং তিনি ইরানকে এজন্য ধন্যবাদ দিয়েছেন। কে? ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বলেন ইরান মাত্র একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সাথে লড়াই করেছে। যদি তারা তেল বিক্রি করতে চায়, তারা তেল বিক্রি করতে যাচ্ছে। চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে। তিনি বলেন দেশটির আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন। মানে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু মোটামুটি পছন্দ হয়। আমি যে কথাটা বলে ব্রেক দিলাম যে ডেমোক্রেটরা হলো বাংলাদেশের প্রথম আলো ডেইলি স্টারের মতো, উদিচির মতো নীরবে আপনার ভেতরে কি বলবো মেডিসিন দিয়ে আপনাকে শেষ করে ফেলবে। ডেমোক্রেটরা নীরবে শেষ করে ফেলবে, আর রিপাবলিকরা একটু দাম ধারা। ডোনাল্ড ট্রাম্প আবার ব্যতিক্রম। তিনি ইরানে আক্রমণ করলেন, ইরানের কিচ্ছু যায় আসেনি। তিনি আক্রমণটা করলেন ইসরায়েলকে শান্ত করার জন্য। তিনি কিন্তু আফগান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, যে কারণে আফগানরা তালেবানরা ক্ষমতা বসার সুযোগ পেয়েছে, যেটা জো বাইডেনের আমলে বাস্তবায়ন হয়েছে। তো এই ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে দুটো কথা দেখেন, আমরা ইরানে এটা শেষ করে দিয়েছি, ইরান আর করতে পারবে না, মানে নেতানিয়াহুরে বুঝেছে। নেতানিয়াহু আজকে কি বলছে, মার্কিনীরা আমাদের ধোকা দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে ধোকা দিয়েছে, কিচ্ছু করতে পারে নাই। তো ডোনাল্ড ট্রাম্প কি জানেন না যে কিচ্ছু করতে পারে নাই, বা তিনি সবকিছু করেন নাই, বা তিনি যে ইরানকে আগে জানিয়ে রাখছেন, এটা কি ইরানের জন্য পজিটিভ না? ইরানকে যে তিনি আগে জানিয়েছেন যে আমরা আক্রমণ করতে যাচ্ছি, তোমার কিছু করার থাকলে করো, মানে তুমি সব পালে সরায় ফেলাও। আজকে তিনি বলছেন ইরান যদি তেল বিক্রি করতে চায় করতে পারে। চীন তো কিনছে, এবং মাত্র ইরান যুদ্ধ শেষ করেছে, ইরানকে নিয়ে পজিটিভ কোনো সিদ্ধান্ত নিতে পারে আমেরিকা, এমন একটা ইঙ্গিত দিয়েছে। কিন্তু দেখা যাবে নেতানিয়াহু আবার তারা খেপাবে, হ্যাঁ আপনি তো বলছেন পারমাণবিক প্রযুক্তি শেষ করছেন, কই ওরা তো আবার কাজ শুরু করছে, চালান আবার স্ট্রাইক চালায়, আবার মার্কিন এস্টাবলিশমেন্ট চাপ দিবে। পাগলা তো, কখন কি করে ঠিক থাকে না। এখন বিষয়টি তৈরি হয়েছে যে নেদারল্যান্ডের হেগে যে প্রোগ্রামটি চলছে, এখন বিশ্বের সবার নজর সেখানে, এবং এরদোয়ানের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক হবে, এবং বলা আছে তুরস্কের পক্ষ থেকে জেনেছি এরদোয়ান বিবি অর্থাৎ নেতানিয়াহু সংক্ষেপ নাম হলো বিবি, তার ব্যাপারে শক্ত কোনো প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে। এবং যে কোনো ভাবে এদিকে ইসরায়েলের ভেতর থেকে প্রধান বিরোধী দল গাজার যুদ্ধ বন্ধের জন্য দাবি করেছে, অর্থাৎ দখলদার দেশটির ভেতরে থাকা তাদের প্রধান বিরোধী দল, কদিন আগে তারা ক্ষমতা ছিল, তারা এই যুদ্ধ বন্ধে দ্রুত আহ্বান করেছে। সবকিছু মিলে নেতানিয়াহুর দিন ফুরিয়ে আসলে তিনি চোখে সর্ষের ফুল দেখছেন, এবং ক্রমান্বয়ে পৃথিবীর কাছে লজ্জা পাচ্ছে। যারা দুদিন আগেও সালাম দিত, আসসালামু আলাইকুম বস, এখন তারা তার পাশ কাটিয়ে চলে যায়, অনেকটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের মতো। একসময় যারা দাপট দেখিয়ে বেড়াতো, পাড়ার সিসিকে মাস্তানরাও খুব ভাব নিয়ে চলতো,
এখন তারা তো নাই, তাদের বস্তারাও গোপনে চলে গেছে। কেউ দাড়ি টুপি বড় বড় করে দাড়ি টাড়ি রেখে মুখ টুক ঢেকে ঢেকে লুকায় টুকায় চলে, আবার কেউ ঢাকা টুকায় গিয়ে ধরা পড়ে, কেউ ওখানে গিয়ে ধরা পড়ে। তো বিষয়টা হলো কি, শক্তির ভক্ত নরমের জমা একটা কথা আছে না, ইরান এই ধোলাইটা দিয়ে মানে দুটো দেশকে একসাথে ধোলাই দিচ্ছে, বিশ্বমোড়ল প্লাস দখলদার। এর মাধ্যমে ইরান বিশ্বের কাছে তার অবস্থান তৈরি করে ফেলেছে। আগামী দিন ইরানকে সেলুট করতে বাধ্য সবাই। এবং মুসলিম রাষ্ট্রগুলো বুঝতে পেরেছে তাদের এই নতজানু পররাষ্ট্রনীতি বা নতজানু অবস্থানের কারণে পুরো পৃথিবীর কাছে তাদের জাতিরা লজ্জিত। ইন্টারেস্টিং ব্যাপার, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত প্রত্যেকটা দেশের জনগণ খুশি ইরান এই ধোলাইটা দখলদারদের দেওয়ার কারণে। তাদের জনগণ 90% না 98% খুশি। কিন্তু রাজা বাদশারা তাদের স্বার্থের জন্য চুপচাপ আছে। জনগণ খুশি। এবং ইরান যে কাতারে আক্রমণ করছে, কাতারবাসী খুশি, কারণ তারা জানে যে কাতারে একটা মার্কিন বেজ আছে। তারা চাইছিল যে বেজে আক্রমণ করে 2-4টা মরুক, কিন্তু তারা খুশি। কাতারের আমির অখুশি না, কাতারের আমিরও খুশি, কারণ তারা যে জবাবটা দিতে পারেনি ইরান সেই জবাবটা দিয়ে দিয়েছে। দর্শক, লম্বা করে ফেলেছি ওদের, আজকে রাতে একটু বেশি হয়ে গেল নাকি। ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখছেন অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। আমি এটুকু বলি, যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধটা আবার শুরু হতে পারে, কিন্তু আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। আমরা চাই পৃথিবী আবার শান্তির পথে হাঁটুক। ডোনাল্ড ট্রাম্প তার যে কুটচাল, সেই কুটচালে সফলতা না পেয়ে আবারও নতুন করে আরো একটা পরিকল্পনা করেছে যে ইরানকে বটানোর জন্য আবারও হামলা হবে। বলতেছে যে আগে যেটা চালাইছি গেল কয়েকদিন আগে, এর থেকে কয়েক গুণ আরো বড় আকারের এই অভিযান হবে। কেন? যখন ইরান ঘোষণা দিল যে তারা তাদের পারমাণবিক কর্মকাণ্ড ডেভেলপ করবে, রাইট? তো ট্রাম্পের এমন বক্তব্যে ইরানের প্রতিক্রিয়া কি? আসেন, ইরান বলছে যে এতদিন যাবৎ, এত বছর যাবৎ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, এটা হচ্ছে সারা পৃথিবীতে যারা ধরেন এই পরমাণু বিষয় নিয়ে কাজ করে, তাদের একটা সংস্থা আছে, যে সকল দেশ এটার সাথে কানেক্টেড, তো তারা ওইখানে বেশ কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো মানতে হয়, আবার নজরদারি তদারকি করা হয়। এটা কিন্তু আমেরিকা বা ন্যাটো বা জার্মানি, এগুলো তাদেরই করা। তারা চায় যে কে কতদূর কি করতেছে এগুলো নজরদারি করার জন্য। তো ইরান এতদিন যাবৎ এই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদস্য হিসাবে কিন্তু ছিল। তারা মাঝে মাঝে আসতো, দেখভাল করতো, বাট ইরানের যেটা করা দরকার সেটা গোপনে করতো। কিন্তু এরপরেও এরাও কিন্তু ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কারণ এরা তো আমেরিকার পক্ষেই কাজ করছে। এমনকি আপনি যেখানে এই প্ল্যান্টগুলা স্থাপন করছেন, এগুলোকে নজরদারি করার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কিছু ক্যামেরা সেটআপ থাকতো, যে আপনি কি করতেছেন, লাইক সিসিটিভি দিয়া আমরা যেমন আমাদের দূর থেকে অনেক কিছু দেখতে পারি। তো এই সংস্থাটা এরকম প্রত্যেকের দেশে রাখতো। তো ইরান যেটা করতো সেটা হচ্ছে গোপনে, আর যেটা হচ্ছে প্রকাশ্যে যেটা করার, এটা হচ্ছে এই যে আপনার ইউরেনিয়াম সমৃদ্ধ বাংলাদেশে আছে না রূপপুর পাওয়ার প্ল্যান্ট, যেটা হচ্ছে আণবিক যে ইয়া হয়েছে। এখন গতকালকে ইরানের যে সংসদ সদস্যরা পার্লামেন্টে একটা বিল তুলছিল যে দেখেন, ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধবিরতি হয়েছে বা আমেরিকা যেই ভাষায় কথা বলছে বা ইসরায়েল যুদ্ধবিরতির ফাঁকে যে অভিযান চালিয়েছে, তো এই সকল কিছুর মূলে যে জিনিসটা আণবিক শক্তি সংস্থার সাথে কানেক্টিভিটি, এটি তারা এখন ছিঁড়া ফেলাই দিবে। মানে আমরা এই শক্তি সংস্থার মধ্যে সদস্য হিসাবে থাকবোই না। কম বেশি তো নজরদারি হচ্ছিল আমেরিকার, এখন এটা কি হচ্ছে, হিতে বিপরীত হচ্ছে। ইরানের নূর নিউজ বলছে দেশটির পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাশ করেছে। আপনার এই বিলটির অধীনে যারা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা আছেন, তারা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেন, তবেই ইরানে প্রবেশ করতে পারবেন। দেখেন, এখানে যখন একটা সংস্থা হয়, থাকে না যে আমরা যখন রাজনীতি করি যে আমি একটা দলের কর্মী, যদি আমার কোনো বিপদ আপদ হয়, উপরে ভাই আছে, আরো অনেক লেয়ারের মানুষ আছে, তারা আমাকে প্রটোকল দেবে, বাট প্রটোকল তো দিচ্ছে না। ইরানের মধ্যে যে ইসরায়েল হামলা চালালো, কিভাবে চালালো? তাইলে আমেরিকা যে হামলা চালালো কিভাবে চালালো? তারা কি যে জিনিসটা নিয়ে সার্চ করছে এটা পাইছে? পায় নাই। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তো বলছিল যে ইরানের কাছে পারমাণবিক বোমা নাই, এরপরে আমেরিকা হামলা চালাইছে। তো প্রশ্ন হচ্ছে, আমি ভাই টাকা পয়সা দিচ্ছি, সংগঠনের সাথে জড়িত, আবার আমার উপরে আপনি যে কোনো সময় হামলা চালাবেন, তাহলে এই সংগঠনের সাথে থাইকা লাভ কি? ওই যে প্রথমে বলছি, এগুলো হচ্ছে এদেরই সংগঠন। এখন ইরান এই সংগঠন থেকে বের হয়ে যাচ্ছে, প্লাস যদি থাকে তাহলে কাগজপত্রে চুক্তিনামা করে থাকতে হবে। তবে আমার মনে হয় বের হয়ে যাওয়া বেটার। এখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নিশ্চয়তা কই থেকে দিবে? তাদের কি আলাদা আর্মি আছে বা আলাদা কোনো সেট আপ আছে? কিছুই নাই। এগুলো কাদের? তাদেরই। সো বেটার হচ্ছে
এটা থেকে বের হয়ে যাওয়া। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।